হুম 7 কোটিরও বেশি মানুষের জন্য একটা ইভেন্ট আয়োজন করার কথা ভাবলে কেমন লাগে বলুন তো। মানে ভেন্যুগুলো ছড়িয়ে আছে উত্তরের উঁচু পাহাড় থেকে শুরু করে দক্ষিণের সুন্দরবনের খাড়ি পর্যন্ত। হ্যাঁ বাপরে, বিশাল ব্যাপার এটা। আর এই বিশাল আয়োজনের মাঝে হাজার হাজার সশস্ত্র নিরাপত্তা কর্মীকে মাত্র কয়েক দিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। একদম ঠিক। তো আজকের এই আলোচনায় আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শিডিউল নিয়ে কথা বলবো। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই খটমটে বিষয়টা একদম গল্পের মতো করে বুঝবো আমরা। হ্যাঁ, মানে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা কেবল কয়েকটা তারিখের একটা সাধারণ তালিকা, কিন্তু আসলে এটি এমন এক বিশাল কর্মযজ্ঞ যার নিখুঁত পরিচালনার ওপর নির্ভর করছে পুরো রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ। ঠিক। আর এই যে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্র বা যেটাকে আমরা এসি বলি, সেখানে তো একবারে ভোট করানো সম্ভব নয়। না না, একদমই নয়। সেজন্যই তো দুটো দফায় ভাগ করা হয়েছে। অনেকটা ধরুন স্কুলে যখন অনেক স্টুডেন্ট থাকে তখন যেমন মর্নিং আর ডে শিফট করতে হয়। বিশাল ভিড় সামলাতে প্রথম দফায় 152টি আসনে ভোট হবে 23শে এপ্রিল বৃহস্পতিবার, আর ঠিক কয়েকদিন পর হ্যাঁ, ওই 29শে এপ্রিল বুধবার আর কি। একদম বুধবার দ্বিতীয় দফায় বাকি 142টি আসনে ভোট হবে। এই যে পুরো রাজ্যকে দুটো ভাগে ভাগ করা হলো, এটা কি শুধুই বিপুল সংখ্যক ভোটারের ভিড় সামলানোর জন্য? ভিড় সামলানোর চেয়েও এর মূল কারণ হলো ভৌগোলিক অবস্থান এবং আইন শৃঙ্খলা। মানে মানচিত্রের দিকে নজর দিলে বোঝা যায় এই ভাগগুলো করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সুষ্ঠু মুভমেন্টের কথা মাথায় রেখে। আচ্ছা, মানে পুলিশের যাতায়াতের সুবিধার জন্য। একদম। ধরুন পাহাড় থেকে সমতল বা জঙ্গলমহল থেকে বদ্বীপে লক্ষ লক্ষ জওয়ানকে রাতের অন্ধকারে নিরাপদে এবং দ্রুত স্থানান্তর করতে হবে। এই কয়েকদিনের গ্যাপটা সেই জটিল লজিস্টিক্সেরই একটা অত্যন্ত জরুরি অংশ। অসাধারণ একটা ব্যাপার। এবার এই নির্বাচনের ভেতরের কিছু খটমটে শব্দের দিকে তাকানো যাক। প্রতিদিনের জীবনের সাথে কিন্তু এর দারুণ মিল আছে। যেমন ধরুন 30শে মার্চ গ্যাজেট নোটিফিকেশন জারি হচ্ছে। হ্যাঁ, মানে এটা অনেকটা স্কুলের নোটিশ বোর্ডে পরীক্ষার রুটিন টাঙানোর মতো, যেখান থেকে অফিসিয়াল কাউন্টডাউন শুরু হয়ে যায়। খুব সুন্দর বলেছেন। এরপর 6ই এপ্রিল হচ্ছে নমিনেশন জমার শেষ দিন। এই জায়গাটা আমার খুব মজার লাগে। মানে পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করার মতো আর কি, কিন্তু সময়টা এত অল্প কেন থাকে? কারণ এই ছোট উইন্ডোটা রাজনৈতিক দলগুলোর উপর চরম চাপ তৈরি করে। মানে শেষ মুহূর্ত পর্যন্ত হিসাব নিকাশ চলে, কাকে টিকিট দিলে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে এটা শুধু ফর্ম ফিল আপ নয়, একটা চূড়ান্ত রাজনৈতিক স্ট্র্যাটেজি। একদম তাই। আর এর ঠিক পরের দিনই অর্থাৎ 7ই এপ্রিল রয়েছে স্ক্রুটিনি। হ্যাঁ, খবরে প্রায়ই শোনা যায় যে অমুক প্রার্থীর নমিনেশন স্ক্রুটিনিতে বাতিল হয়ে গেছে। এই পর্দার পেছনে আসলে কি ঘটে? এটা কি শিক্ষকরা যেমন ফর্মে নামের বানান বা ঠিকানা চেক করেন তেমনই কিছু? না না, একদমই না। স্ক্রুটিনি হলো অত্যন্ত কড়া একটা ছাক্কুনি। মানে নির্বাচন কমিশন খুঁটিয়ে দেখে প্রার্থীর দেওয়া হলফনামা বা অ্যাফিডেভিট। ও আচ্ছা। হ্যাঁ, সেখানে কোনো অপরাধমূলক রেকর্ড লুকিয়ে রাখা হয়েছে কিনা, সম্পত্তির হিসাবে কোনো বড়সড় অসঙ্গতি আছে কিনা, বা যারা প্রস্তাবক হিসাবে সই করেছেন তারা আসল মানুষ কিনা, এই সব কিছু যাচাই করা হয়। বাপরে, সামান্যতম মিথ্যা তথ্য বা বড় কোনো ভুলে তো প্রার্থীর নির্বাচনী দৌড় ওখানেই শেষ। ঠিক বলেছেন। এরপর 9 এপ্রিল হলো উইথড্রল বা নাম প্রত্যাহারের শেষ দিন। আচ্ছা, এটা কি আমি তাস খেলার সাথে মেলাতে পারি? মানে ধরুন কোনো খেলোয়াড় যখন বুঝতে পারে যে তার হাতের তাস খুব একটা ভালো নয়, তখন সে যেমন বড় লোকসানের আগেই গেম থেকে সম্মানজনকভাবে সরে দাঁড়ায়, এটাও কি তেমনই? দারুণ একটা তুলনা। হ্যাঁ, রাজনীতিতে এর একটা বড় তাৎপর্য আছে। অনেক সময় দেখা যায় দলের টিকিট না পেয়ে কেউ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এমন তো হামেশাই হয়। কোন দলের শীর্ষ নেতারা চাপ সৃষ্টি করেন বা বোঝানোর চেষ্টা করেন। এই উইথড্রয়ালের সময়সীমাটা সেই রেবেল বা বিদ্রোহী প্রার্থীদের বিনা সংঘাতে সরে দাঁড়ানোর একটা সুযোগ করে দেয়। ও, যাতে মূল দলের ভোট কাটাকাটি না হয়, তাই তো? একদম। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এই প্রতিটি ধাপ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি। তাহলে এই এতগুলো জটিল ধাপ, নিখুঁত স্ট্র্যাটেজি আর ফিল্টারিং পেরিয়ে অবশেষে আসে সেই চূড়ান্ত দিন 4 মে 2026 সোমবার, যেদিন ভোট গণনা হবে, যেটাকে আমরা রেজাল্ট ডে বলি আর কি।
এই প্রশাসনিক নিয়মগুলো কিভাবে কাজ করে তা বোঝাটা সত্যি খুব দরকার। একদম ঠিক, কারণ এই নিয়ম কানুনগুলোই নির্ধারণ করে কিভাবে আমাদের চারপাশের সমাজ পরিচালিত হবে। হ্যাঁ, শুধু কে জিতলো আর কে হারলো তা দিয়ে পুরো প্রক্রিয়াটাকে মাপা যায় না। পর্দার পেছনের এই মেকানিজমগুলোই আসল। ঠিক তাই। আর আজকের এই আড্ডার শেষে একটা দারুণ কৌতুক উদ্দীপক ব্যাপার ভেবে দেখার মতো। এই যে 23শে এপ্রিল প্রথম দফার ভোট শেষ হচ্ছে আর রেজাল্ট বেরোচ্ছে 4 থামে। হ্যাঁ, মাঝে বেশ কয়েকদিনের একটা গ্যাপ থাকছে। এই মাঝের সময়টাতে দুর্গম পাহাড়ি গ্রাম থেকে শুরু করে শহরের ঘিঞ্জি গলি সব জায়গা থেকে আসা লক্ষ লক্ষ মানুষের ভোটগুলো ইভিএম মেশিনের ভেতর স্ট্রং রুমে দিনের পর দিন কিভাবে এতটা নিরাপদে পাহারা দেওয়া হয়। হ্যাঁ, এত বিশাল একটা নিরাপত্তা বলয় কিভাবে কাজ করে সেটা সত্যিই এক বিস্ময়কর লজিস্টিক্স। একদম, এটা নিয়ে সবাই একটু ভেবে দেখতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি।